নমস্কার। কথা কিছু কিছু ব্লগে আপনাদের স্বাগত। আমরা আছি লখনৌ শহরে, সাইট সিইংয়ে বেরোবো। সকাল সকালই ব্রেকফাস্ট টেবিলে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবশ্রী। Thank you, thank you, thank you. Thank you. Thank you. How are you? ওয়েট ম্যাম। গোমতী নদীর ধারে উত্তরপ্রদেশের সুপ্রাচীন শহর লখনৌ। লখনৌ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর নবাবী মেজাজ। দ্রষ্টব্য স্থানও অনেক। প্রথমেই আমরা গেলাম আম্বেদকর মেমোরিয়াল পার্কে। এটি লখনৌয়ের গোমতী নগরে অবস্থিত। ঢোকার মুখেই এক বিশাল তোরণ, শহরের একেবারে কেন্দ্রস্থলে এই পার্কটি। শুরু হয়েছিল মায়াবতী সরকারের সময় এবং শেষ হয় বর্তমানে যোগী আদিত্যনাথের আমলে। পুরো ঘুরে দেখতে কমপক্ষে ঘন্টা দুয়েক সময় লেগে যায়। পার্কে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 20 টাকা। আমরা লখনৌ শহরে সাইট সিইংয়ের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম হোলডের জন্যে। 8 ঘন্টা 2500 টাকা। যদিও অটো করে একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়া যায়, তবে সেটা একটু সমস্যার। দূরত্ব কম হয়, বারবার করে নতুন নতুন অটো ভাড়া করতে হয়। তাতে সময় এবং ধৈর্য দুটোই নষ্ট হয়। একটা অটো রিজার্ভ করে নিলে অবশ্য আলাদা কথা। তবে লখনৌ শহরে অটোর দৌরাত্ম্য কিন্তু খুব বেশি। নবাবের শহরে টাঙায় করে ঘোরা যায় বলে আমার একটা ধারণা ছিল, কিন্তু গিয়ে দেখলাম সেটা কার্যকরী করা বেশ চাপের। শুধু পুরনো লখনৌয়ের কিছু কিছু জায়গায় টাঙা চলে, বাদবাকি জায়গায় টাঙা চড়া একটু সমস্যার। ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী বি.আর. আম্বেদকরের নামে এই পার্কটি তৈরি করা হয়েছে। 108 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পার্কটি। 14 এপ্রিল 2008 সালে পার্কটি জনগণের জন্য খুলে দেওয়া হয়। রাজস্থান থেকে আনা স্যান্ডস্টোন দিয়ে পার্কটি তৈরি করা হয়েছে। খরচ পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 7,000 কোটি টাকা। আম্বেদকরের একটি ব্রোঞ্জের তৈরি স্ট্যাচু রয়েছে। স্ট্যাচুর নিচে লেখা রয়েছে, মেরা জীবন সংঘর্ষই মেরা সন্দেশ হ্যায়। এই মূর্তিটি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্যের আদলে তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধের অপর দিকে রয়েছে জাদুঘর, যা প্রায় 2.5 একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে। ভবনটির ওপরে রয়েছে 2টো গম্বুজ। আর এখানে রয়েছে গ্যালারি। গ্যালারির মধ্যে মহাত্মা জ্যোতিবা ফুলে, ছত্রপতি শাহুজি মহারাজ, শ্রী নারায়ণ গুরু, ভীমরাও আম্বেদকর ও কাশিরামের বড় মূর্তি রয়েছে। এছাড়া আরেকটি ভবনও রয়েছে, যেখানে তথাগত গৌতম বুদ্ধ, সন্ত কবীর দাস, সন্ত রবিদাস, গুরু ঘাসিদাস আর বিরসা মুন্ডার প্রায় 18 ফুট লম্বা মার্বেলের মূর্তি রয়েছে। স্মৃতিসৌধের মূল প্রবেশদ্বারের দুপাশে রয়েছে 62টি হাতির মূর্তি। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত পার্ক খোলা থাকে। রাতের বেলা আলো ঝলমলে পার্কটি দেখতে কিন্তু অপূর্ব লাগে। নবাবী আমলের লখনৌকে খুঁজে পাওয়া যাবে শহরের পুরনো মহল্লায়, অপ্রশস্ত গলিতে, আতর, ঘুড়ি, ফুলের দোকান আর ইমামবাড়া ও বারাদরির মতো প্রাচীন স্থাপত্যের আলো আঁধারিতে। লখনৌয়ের প্রত্যেকটি স্থাপত্যের পেছনেই রয়েছে বিরাট ইতিহাস।
নবাব আসাফউদ্দৌলার শাসনকালে এটি নির্মাণ করা হয়। 1784 সালে একবার আওয়াধ অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়, অনাহারে অনেক মানুষের মৃত্যু হয়। সেই সময় নবাব এই সমস্ত অনাহারে পীড়িত মানুষদের নিয়ে আসে এই স্মৃতিস্তম্ভ নির্মাণে, তাদের নিযুক্ত করেন। মানুষ কর্মসংস্থান লাভ করে। শহরের প্রধান দ্রষ্টব্য বড়া ইমামবাড়া। এর ভেতরে দরবার হলটি বিশ্বের শ্রেষ্ঠতম কড়িবর্গাহীন কক্ষ। ইরানের এক স্থপতি এই কক্ষটি তৈরি করেন। আমরা শুক্রবার গিয়েছিলাম বলে সেটি বন্ধ ছিল, নামাজ পড়া চলছিল। এর ওপরতলায় আছে ভুলভুলাইয়া, একই রকম দেখতে 889টি দরজা। গাইড ছাড়া এখানে ঢোকানো এবং বেরোনো অসম্ভব। আমরা আগেই শুনেছিলাম যে এখানে গাইডের ঝামেলা খুব বেশি, তাই ভেতরে ঢোকবার কোনো চেষ্টাই করিনি। ইমামপাড়ার প্রবেশ তোরণ রুমি দরওয়াজা বা টার্কিস গেট স্থাপত্যে অভিনব। ইস্তাম্বুলের দরজার রেপ্লিকা হিসেবে বিশাল আকার, প্রায় 60 ফুট এই দরজা। বড়া ইমামবাড়া প্রাঙ্গণের পশ্চিম দিকে রয়েছে আসাফি মসজিদ। এই মসজিদে নবাবের সমাধি, যা এক রূপকথার স্থাপত্যের চিহ্ন। এরপর আছে ছোটা ইমামবাড়া। বিরাট আয়না, ঝাড়লণ্ঠন, চন্দনকাঠের তাজিয়া দেখার মতো। ছবি তোলা নিষিদ্ধ বলে দেখাতে পারলাম না। বড়া এবং ছোটা ইমামবাড়ার মাঝে রয়েছে বিশাল তালাব আর ক্লক টাওয়ার। অতীতে সোনায় মোড়া ছিল প্রায় 67 মিটার উঁচু এই টাওয়ার। গ্যালারিতে নবাবদের প্রতিকৃতি। তালাবটির পাশে দাঁড়ালে একযোগে বড়া এবং ছোটা ইমামবাড়া সবই দেখা যায়। নবাবের নানা অলঙ্কারে সুসজ্জিত ছাত্তার মঞ্জিলও দেখবার মতো। নবাব নসিবউদ্দিন হায়দার এই টাওয়ারটি নির্মাণ করেন। এটি ভারতবর্ষের সবচেয়ে লম্বা ক্লক টাওয়ার ও ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা। এটি পিওর গানমেটাল দিয়ে তৈরি আর পেন্ডুলামের দৈর্ঘ্য 14 ফিট। তবে লখনৌ শুধু ইতিহাস প্রসিদ্ধ জায়গার জন্যই বিখ্যাত নয়, এখানকার খাওয়া দাওয়া আর কেনাকাটাও বেশ আকর্ষণীয়। লখনৌয়ে আসবো আর মোগলাই খাবো না, তা কি হয়? অতএব লাঞ্চ করতে আমরা চলে এলাম মুঘল দস্তরখোয়াতে। এখানকার তুন্ডে কাবাবিও খুব ফেমাস, তবে খুব ঘিঞ্জি এলাকায় বলে আমরা সেখানে গেলাম না। দস্তরখোয়াতে শাম্মি কাবাব, বিরিয়ানি সবই চেখে দেখলাম। সত্যিই অপূর্ব তার স্বাদ আর গন্ধ। এরপর আমাদের গন্তব্য দ্য রেসিডেন্সি। নবাব আসাফউদ্দৌলার সময় এর নির্মাণ শুরু হয়েছিল, শেষ হয় নবাব সাদাত আলী খান দুইয়ের শাসনকালে। সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটির দখল নেয়। রেসিডেন্সি আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ভাঙা দেয়ালগুলিতে এখনও কামানের গুলির ক্ষতচিহ্ন রয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবনটি এখন লন এবং ফুলের বিছানা দ্বারা বেষ্টিত।
গির্জার কবরস্থানে 2000 পুরুষ, মহিলা এবং শিশুদের কবর রয়েছে, যার মধ্যে স্যার হেনরি মন্টগোমেরি লরেন্সের কবরও আছে। রেসিডেন্সির সামনের অংশে রয়েছে ট্রেজারি বিল্ডিং, পেছনে মার্টিনিয়ার পোস্ট, ব্যাঙ্কোয়েট হল। এবারে রেসিডেন্সির ইতিহাস একটু আপনাদের সাথে শেয়ার করি। রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সাক্ষ্য হয়েছে এই ব্রিটিশ রেসিডেন্সি। 1775 সালে যখন অযোধ্যার রাজধানী ফৈজাবাদ থেকে লখনৌতে স্থানান্তরিত করা হয়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি অনুসারে একজন ব্রিটিশ নাগরিককে লখনৌ দরবারে স্থান দিতে রাজি হন নবাব সুজাউদ্দৌলা। তার উদ্যোগেই শহরের কেন্দ্রে ইংরেজদের এই আবাসস্থল তৈরি করার কাজ শুরু হয়। শেষ হতে মোটামুটি 5 বছর সময় লাগে। 1800 সালে নবাব সাদাত আলী খানের সময় ইংরেজদের বসবাসের জন্য এটি ব্যবহার করা শুরু হয়। নবাবের ইচ্ছে ব্রিটিশ ফৌজের ক্যাপ্টেন জন বেইলির সম্মানার্থে বেইলি গেটও তৈরি করা হয়, যা এই আবাসস্থলের মূল প্রবেশদ্বার। ইংরেজরা নিশ্চিন্তে এবং নিরাপদে জাঁকিয়ে বসেন, কিন্তু তাদের সেই সুখ বেশি দিন দীর্ঘস্থায়ী হলো কই। দেশের মানুষ 1 শতাব্দীর গোলামির জ্বালা ভোগ করবার পর আচমকাই বিদ্রোহ ঘোষণা করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ওয়াজিদ আলী শাহের বীরাঙ্গনা বেগম, হজরত মহল, বরকত আহমেদ ও আহমদুল্লাহ শাহের নেতৃত্বে ক্ষিপ্ত সিপাহীরা রেসিডেন্সিতে থাকা ইংরেজদের উপর আক্রমণ হানে। প্রাণ ভয়ে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল এই আশ্রয় ছেড়ে। সেই আক্রমণের ফলস্বরূপ বহু ধ্বংসাবশেষ এবং ক্ষতচিহ্ন এখনও বহন করে চলেছে এই রেসিডেন্সি। তবে আজ গৌরবের সঙ্গে স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকা উঠছে এর মাথায়। তার দিকে যতবার চোখ পড়ে, বুকের মধ্যে যেন এক অব্যক্ত যন্ত্রণা হালকা মোচড় দেয়। মনে পড়ে যায় সেই মানুষগুলোর কথা, যাদের আত্মবলিদানে আমরা আজও সমৃদ্ধ। 1920 সালে এই ভবনটি সংরক্ষণের কাজ শুরু হয়। বর্তমানে এটি এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে রয়েছে। এখানে সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা আছে, তবে পর্যাপ্ত লোক না হলে তা দেখানো হয় না। এটি রেসিডেন্সির ভেতরে একটি মিউজিয়াম, যার সামনে দুটো বড় বড় কামান রক্ষিত রয়েছে।
ভেতরে থাকা ইংরেজদের ব্যবহৃত ঘরগুলি, যার কোনো রিপেয়ারিং করা হয়নি। ঠিক একইভাবে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু পার্ক রয়েছে লখনৌ শহরে। জ্ঞানেশ্বর মিশ্র পার্ক, রাম মনোহর লোহিয়া পার্ক, আম্রপালি ওয়াটার পার্ক। তবে সময়ের অভাবে সেগুলো আমাদের আর ঘুরে দেখা হয়নি। সারাদিন ঘোরাঘুরিতে বেশ ক্লান্তই হয়ে পড়েছিলাম। দিনের বেলা গরমও বেশ বেশি, তাই শরীর এবং রসনা উভয়ের তৃপ্তির জন্যে চলে এলাম প্রকাশের কুলফির দোকানে। এটি পুরো হজরতগঞ্জ লোকাল মার্কেটের মধ্যে। এই সুযোগে বাজারও ঘোরা হয়ে গেল। তবে জায়গাটা খুবই জনবহুল, অনেকটা আমাদের খিদিরপুর মার্কেটের মতো। কুলফি খেয়ে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। এরপর আমরা চলে এলাম লখনৌয়ের বিখ্যাত মিষ্টি বিক্রেতা রাম আশ্রয়ের দোকানে, যেখানকার মালাই পান পৃথিবী বিখ্যাত। তার স্বাদও নিলাম, সত্যিই অপূর্ব। আর আমার আগের ভিডিওতে শর্মাজি কি চায়ের কথা তো বলেইছিলাম। আর একবার সেই চায়ের স্বাদ নেবার ইচ্ছে ছিল, কিন্তু উদর আর সময় কোনোটাই স্বাদ দিল না। অতএব আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। আপনি যদি খাদ্যরসিক হন তবে কিন্তু বারবার আপনাকে এই শহরে আসতে হবে, এবং বেশ কয়েকদিন সময় নিয়ে, যাতে সব রকমের খাবার বেশ সময় নিয়ে চেখে দেখতে পারেন। নবাবের শহরে নবাবী মেজাজে নবাবিয়ানায় কাটিয়ে দিতে পারেন বেশ কয়েকটা দিন। যাই হোক, দিন তো শেষ হয়ে এলো, কিন্তু মন ঠিক ভুলল না। অতএব আবার ইচ্ছে রইল লখনৌ শহরে ফিরে আসার। এর পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব বর্তমানে ভারতবর্ষের একটি বহুল চর্চিত স্থান অযোধ্যাতে, রামলালার দর্শনে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।